প্রশান্ত কিশোরের কাছে বিজেপির হেরে যাওয়াটা একটা বড় ট্র্যাজেডি। এটা অনেকটা যাদবপুরে বুদ্ধদেব ভট্টাচার্য আর ভবানীপুরে মমতা ব্যানার্জির হেরে যাওয়ারই সমান। কারণ 1995 সাল থেকে প্রায় 30 বছর ধরে বিহারের বাঁকেপুরে বিজেপি জিতে আসছে। বিজেপির এমন একটা শক্ত ঘাঁটিতে উপনির্বাচনে প্রশান্ত কিশোরের জিতে যাওয়াটা গোটা দেশের কাছে বড় খবর। এবার উপনির্বাচন কেন হয়েছিল? প্রাক্তন বিজেপি বিধায়ক নিতিন নবীন তিনি রাজ্যসভার সদস্য হয়েছেন, ফলে তার বিধানসভার সিটটা খালি হয়ে গিয়েছিল, সেই কারণেই উপনির্বাচন। এবার প্রশ্ন হচ্ছে, যেই মানুষটা 2014 সালে নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন, তিনি হঠাৎ বিজেপির বিরুদ্ধে ভোটে কেন দাঁড়ালেন? আপনার মাথায় কি উকুন আছে? যদি না থেকে থাকে তাহলে অবশ্যই বিহাইন্ড দ্য ফিল্টার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। গল্পটা অনেক লম্বা, যেটা সূত্রপাত 2011 সালে। তখন প্রশান্ত কিশোর ইউএন এর হেলথ প্রজেক্টে কাজ করতেন, বিভিন্ন দেশে ঘুরতেন, সেখানকার অপুষ্টি, স্বাস্থ্য ব্যবস্থা, সরকারের পদক্ষেপ এসব নিয়ে রিপোর্ট লিখতেন। তো তিনি গুজরাট নিয়ে একটা রিপোর্ট লিখেছিলেন, যেটাতে নরেন্দ্র মোদী ভীষণ ইমপ্রেস হয়েছিলেন। তাই তিনি প্রশান্ত কিশোরের সঙ্গে যোগাযোগ করেন। সেই মুহূর্তে নরেন্দ্র মোদীর একটা বড় চাপ ছিল 2012 সালের গুজরাট ইলেকশন, কারণ তিনি চেয়েছিলেন তৃতীয়বারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হতে, এবং তিনি বুঝতে পারছিলেন বিজেপি যেভাবে ভোট প্রচার করে সেইভাবে প্রচার করলে এবারের মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারটা সহজ নাও হতে পারে। তাই তিনি প্রশান্ত কিশোরকে বলেন নির্বাচনে হেল্প করতে। প্রশান্ত কিশোর ভোট প্রচারের জন্য কিছু নতুন ধারণা নিয়ে আসেন। ফার্স্ট, ডেটা ড্রিভেন ক্যাম্পেইন। কোন বুথে বিজেপির ভোট কম পাওয়ার সম্ভাবনা আছে, সেখানকার মানুষদের সমস্যাটা কি, কোন শ্রেণীর লোকজন বিজেপির থেকে দূরে সরে যাচ্ছে, এসব তথ্য সংগ্রহ করা। সেকেন্ড, ব্র্যান্ড মোদি। পিকে কেবলমাত্র বিজেপিকে নয়, নরেন্দ্র মোদীকেও প্রচার করেছিল, যাতে নরেন্দ্র মোদী নামটাই একটা ব্র্যান্ডে পরিণত হয়। ব্যাপারটা অনেকটা এস রাজামৌলি আর বাহুবলীর মতো। যেমন আমরা বলি বাহুবলী মানেই এস রাজামৌলি, কিন্তু পেছনে যে অনেক প্রোডাকশন হাউস রয়েছে বা অন্য অভিনেতারা রয়েছেন, তাদের কথা কিন্তু আমরা বলি না। ঠিক তেমনই প্রশান্ত কিশোর সেই সময় বিজেপি মানেই নরেন্দ্র মোদী এই ব্যাপারটা তৈরি করতে চেয়েছিলেন। থার্ড, ইভেন্ট পলিটিক্স। রাজনৈতিক সভাগুলোকে কেবলমাত্র পুরনো সভার আদলে না রেখে এক প্রকার ইভেন্টে পরিণত করেছিলেন, যেমন ইউথ ইভেন্ট, টেকনোলজি ইভেন্ট। ধরুন কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সভা করতে আসছে, এবার আপনি সেই রাজনৈতিক দলের সমর্থক, তাই আপনি যাচ্ছেন সেই সভা শুনতে, কিন্তু বাকিরা কেন যাবে? তাদের তো কোনোভাবে ইমপ্রেস করতে হবে, তবে তো তারা যাবে। এখন যদি বলা হয় ইয়াং জেনারেশনের যারা আসবে তাদের একটা ছোটখাটো কম্পিটিশন করা হবে, বা তাদেরকে গিফট দেওয়া হবে, বা নিজেদের যে ক্রিয়েটিভিটি রয়েছে সেগুলো তারা দেখানোর সুযোগও পাবে সেই সভাতে, তখন তারা ইমপ্রেস হবে এবং সভায় যাবে। এর ফলে ইয়াং জেনারেশনের যেসব ছেলে মেয়েরা বিজেপির ব্যাপারে বা নরেন্দ্র মোদীর ব্যাপারে একটু আগ্রহী ছিল না, তাদের মধ্যে কিছু পার্সেন্টেজ নিজের ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনে তার ফ্যান হয়ে যায়, এবং নরেন্দ্র মোদী 2012 সালে 115টি আসনে জিতে গিয়ে তৃতীয়বারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হন। তারপর নরেন্দ্র মোদী 2014 সালের নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিজেপির মুখ হিসাবে সামনে আসেন। তখন প্রশান্ত কিশোর বুঝতে পারেন 10-12 জন লোক মিলে সারা দেশে ভোট প্রচার করা সম্ভব নয়। তাই তিনি 2013 সালে সিএজি নামে একটা সংস্থা তৈরি করেন। এটাই ছিল ভারতবর্ষের প্রথম কোনো পেশাগত পলিটিক্যাল ক্যাম্পেইনের অর্গানাইজেশন। এখানে কাজ করত আইআইটি, আইআইএম এর ছাত্ররা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। এই অর্গানাইজেশন 2014 সালের নির্বাচনের জন্য নতুন ধরনের প্রচার চালু করে, যেমন চাই পে চর্চা। নরেন্দ্র মোদী ভিডিওর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে কথা বলতেন। 3D র্যালি, মানে এক জায়গা থেকে বক্তৃতা দেয়া হবে, আর সেটা 3D প্রজেকশনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় একই সময় প্রচার করা হবে। এর ফলে সাধারণ মানুষ ভাববে
আমাদের কাছে এসেই তো নরেন্দ্র মোদী প্রচার করছে। ভলেন্টিয়ার নেটওয়ার্ক, এখানে কয়েক হাজার স্বেচ্ছাসেবক তৈরি করা হয় যারা হোয়াটসঅ্যাপে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপে বিজেপি এবং নরেন্দ্র মোদী প্রচার করবে, মানুষের সঙ্গে কথা বলবে। টার্গেটেড মেসেজিং মানে সব জায়গায় একই রকম প্রচার না করে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা বলা। যেমন ওয়েস্ট বেঙ্গলে ভোটের আগে মহিলাদের কি বলা হয়েছিল, লক্ষ্মীর ভান্ডারের টাকা ডাবল করা হবে, তারা মাসে 3,000 টাকা করে পাবে। যুবকদের কি বলা হয়েছিল, তারা যুব শক্তির টাকা পাবে। সরকারি চাকরির প্রিপারেশনের জন্য 15,000 টাকা পাবে। যুবতীদের কি বলা হয়েছিল, 33% রিজার্ভেশন পাবে। কৃষকদের জন্য আলাদা কথা, কারখানা শ্রমিকদের জন্য আলাদা কথা, আবার যারা ব্যবসা বাণিজ্য করে একটু বড় লোক তাদের জন্য আলাদা কথা। গ্রামের মানুষদের জলের ব্যবস্থা করে দেওয়ার কথা, শহরের মানুষদের হাইওয়ের কথা। এরকম মাইক্রো টার্গেটিং এর ফল ছিল 2014 সালে 282টি আসনে বিজেপির জয়লাভ। তবে প্রশান্ত কিশোরের নতুন ধরনের ভোট প্রচারের পরিকল্পনাই একমাত্র কারণ নয় বিজেপির জেতার। আরএসএস এবং বিজেপির লোকজন নিজেরাও প্রচার করেছিল। তাছাড়া কংগ্রেসের ওপর সাধারণ মানুষ অনেক রেগে গিয়েছিল। তাদের দাবি ছিল কংগ্রেস অনেক কিছুর প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেটা করে উঠতে পারেনি। নরেন্দ্র মোদীর নিজের একটা জনপ্রিয়তা তৈরি হয়েছিল। কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর যেসব বড় বড় মাথারা সেই দলটার পেছনে এফোর্ট দিয়েছিল তাদের সবাইকেই কোনো না কোনো ক্ষমতা দেয়া হয়। এই কারণেই একজন নেতা বা মন্ত্রী যতই দুর্নীতি করুক না কেন বা ভুল ভাল কথা বলুক না কেন, তাকে কিন্তু দল সহজে সরিয়ে দেয় না। এই কারণে অনেকেই ভেবেছিল যেহেতু প্রশান্ত কিশোর বিজেপির নির্বাচনে জেতার জন্য অনেক হেল্প করেছে, তাই তাকেও কোনো একটা বড় পজিশন দেয়া হবে। কিন্তু সে ঘুরে বালি। বিজেপি আর আরএসএস এর ভোট প্রচারের ভাবনা চিন্তা, দেশ চালানোর আইডিওলজি সবকিছুই প্রশান্ত কিশোরের থেকে আলাদা ছিল। এখানে একটা বিষয় বলে রাখি, যেহেতু বেশিরভাগ রাজনৈতিক দলই বহু বছর আগে তৈরি হয়েছে, তাই সেসব দলের মাথায় বসে থাকা মানুষদের বয়সও অনেক বেশি। এবার একজন 75 বছর বয়সী লোকের ভাবনা চিন্তা, আইডিওলজি কখনোই একটা 20 বছরের ছেলের সাথে ম্যাচ করবে না। কিন্তু সেই ব্যাপারটা এনারা বুঝতেই চান না। তাই সব রাজনৈতিক দলের উচিত নতুন জিনিসকে অ্যাডপ্ট করা। তাই বলে বিজেপির মতো বললে চলবে না। যন্তর মন্তরে প্রোটেস্টের পর একটা অ্যাড বানানো হয়েছে যেখানে কিছু ছেলে মেয়ে জেনজি জেন আলফার মতো করে কথা বলছে, এবং সেই অ্যাডটা দেখে কোনো জেনজি বা জেন আলফার ভালো লাগেনি, কারণ ওটা মনে হচ্ছে ফোর্সফুলি ওয়ার্ডগুলো ইউজ করানো হচ্ছে। আসল গল্পে ফিরি। প্রশান্ত কিশোর দুঃখী মন নিয়ে 2015 সালে নীতিশ কুমারের সঙ্গে কাজ করতে চলে যান। যে ব্যক্তি 2014 সালে বিজেপিকে ভোটে জিতিয়েছিল, সেই একই ব্যক্তি বিজেপির বিরোধী নীতিশ কুমারকে 2015 সালে ভোটে জেতায়। প্রশান্ত কিশোর জানতো বিহারে ভোট প্রচারের সময় বিজেপি উন্নয়নের কথা বলবে, তাই নীতিশ কুমারকে তিনি ভালো প্রশাসক হিসাবে রিপ্রেজেন্ট করেন। নীতিশ কুমার মহিলাদের এবং গ্রামাঞ্চলের মানুষদের সমস্যাগুলোকে গুরুত্ব দেন। এখানে বলে রাখি, 2014 সালে নির্বাচনের পর সিএজি অর্গানাইজেশনের কাজও বন্ধ হয়ে যায়। তাই প্রশান্ত কিশোর 2014 সালে আইপ্যাক নামে একটা সংস্থা তৈরি করেন। এবার আইপ্যাকের কথা তো পশ্চিমবঙ্গের সবাই জানেন। মমতা ব্যানার্জি আর প্রশান্ত কিশোরের ব্যাপারেও আসবো, কিন্তু তার আগে আমাদের দিল্লি থেকে কর্ণাটকে ঘুরে আসতে হবে। আইপ্যাক ভোট প্রচারের জন্য কিছু বিশেষ ব্যাপার ফলো করত। ডেটা ড্রিভেন ক্যাম্পেইন, কোন এরিয়া থেকে কম ভোট পাওয়ার সম্ভাবনা, কোন এরিয়া থেকে বেশি ভোট পাওয়ার সম্ভাবনা। এবার যে এরিয়া থেকে কম ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বোঝা যাচ্ছে যে সেখানে জেতা যাবে না, সেই এরিয়াতে প্রচারও কম করা হবে। কিন্তু যেখানে সম্ভাবনা রয়েছে জেতার, সেসব জায়গায় বেশি পরিমাণে প্রচার করা হবে। কোন এরিয়ার মানুষ কি দাবি করছে সেটা খুঁজে বের করা এবং সেই অনুযায়ী নির্বাচনের সময় প্রচার করা। একটা এরিয়ার মানুষ নতুন হাসপাতাল চাইছে, তাদের এরিয়াতে যথেষ্ট স্কুল আছে। এবার যদি ভোট প্রচারের সময় সেখানে গিয়ে বলা হয় নতুন স্কুল খোলার কথা, তাহলে কি কাজ হবে? হবে না। তেমনি যে এরিয়ার মানুষ নতুন স্কুল চাইছে, সেখানে গিয়ে যদি বলা হয় হাসপাতাল তৈরির কথা, সেখানেও কাজ হবে না। তাই আইপ্যাকের কাজই ছিল প্রত্যেকটা শ্রেণীর মানুষ, প্রত্যেকটা বয়সের মানুষ, তাদের দাবি কি, তাদের চাহিদা কি, সেটা খুঁজে বের করা
এবং সে অনুযায়ী প্রচার করা। ভোট প্রচারের জন্য একাধিক গান বানিয়ে অল্প মানুষের মধ্যে সেই সবকটা গানই প্রচার করা। এবার যে গানটা বেশি জনপ্রিয় হবে সেই গানটাই ভোট প্রচারের জন্য ফাইনাল ডিসাইড করা। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একই ধরনের প্রচারের ভিডিও চালানো, যাতে মানুষ সব জায়গায় একই জিনিস দেখতে পায়। তথ্য সংগ্রহের সময় যে এরিয়াতে বোঝা যাবে বিরোধী দলের ওপর সাধারণ মানুষ রেগে রয়েছে, তখন খুঁজে বের করা তাদের রাগের কারণটা কি এবং সেখানে গিয়ে বলা, আমরা সরকারে এলে আপনাদের এই রাগের কারণটাই থাকবে না। তারপর নেতার ভালো ভাবমূর্তি তৈরি করা, যেমন নেতা খুব শিক্ষিত, সাধারণ মানুষের জন্য প্রচন্ড ভাবেন, তার জন্য দিনে মাত্র 3 ঘন্টা ঘুমান। 3.5-4 घंटे सोता हूँ। নেতা খুবই গরিব, তাই হাওয়াই চপ্পল পরে ঘুরে বেড়ান, 300 টাকা দামের শাড়ি পরেন। নেতা খুব সৎ, চালা ঘুগনিওয়ালার সন্তান, সাধারণ মানুষের মতোই তার জীবন। হাজার হাজার স্বেচ্ছাসেবক তৈরি করা, যারা হোয়াটসঅ্যাপকে ইউনিভার্সিটি বানিয়ে ফেলবে। হোয়াটসঅ্যাপে পাওয়া তথ্য বাকি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে ছড়িয়ে বেড়াবে। কন্ট্রোল রুম তৈরি করা, যেখান থেকে প্রত্যেকটা এরিয়াতে কিভাবে ভোট প্রচার হচ্ছে বা কোথায় স্বেচ্ছাসেবক বেশি পাঠানোর দরকার রয়েছে সমস্ত কিছু কন্ট্রোল করা হবে। আইপ্যাক এসব নতুন ভাবনা চিন্তার মাধ্যমে 2017 সালে পাঞ্জাবে অমরিন্দর সিংকে জিতিয়েছিল। প্রচারের ধরন ছিল কফি উইথ ক্যাপ্টেন, পাঞ্জাব দ্য ক্যাপ্টেন, যেগুলো সাধারণ মানুষের মধ্যে অনেক জনপ্রিয় হয়েছিল। আইপ্যাক 2019 সালে জগনমোহন রেড্ডিকে অন্ধ্রপ্রদেশে জিতিয়েছিল। 2 বছর ধরে জগনমোহন রেড্ডি পদযাত্রাকে রাজনৈতিক প্রচারে পরিণত করা হয়েছিল। আইপ্যাক 2020 সালে অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লিতে জিতিয়েছিল। 2021 সালে ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জিকে জেতানোর ব্যাপারটা আইপ্যাকের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, কারণ বিরোধী বিজেপি দল অনেক শক্তিশালী ছিল। তাই প্রশান্ত কিশোর নতুন পদ্ধতিতে প্রচার করেন, যেমন দিদিকে বলো। মানুষ ফোন করে বা মেসেজ করে সরাসরি নিজেদের অভিযোগ জানাতে পারত। দুয়ারে সরকার, এক্ষেত্রে সরকারি পরিষেবা প্রত্যেকটা এরিয়াতে ক্যাম্প করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হতো। সব থেকে বড় পরিকল্পনাটা ছিল বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগানটাকে জনপ্রিয় করা। মানে বিজেপি ক্ষমতাতে আসলে বাইরের কাউকে মুখ্যমন্ত্রী করা হবে যে এখানকার মানুষদের সাথে ভালো আচরণ করবে না, মাছ খাওয়া বন্ধ করে দেবে, তাই বাংলা নিজের মেয়েকেই চাইবে। তো আমাদের মমতা ব্যানার্জি আবারও মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবার আর হতে পারলেন না। দিদি যাবে না, দিদি থাকবে। 2021 সালে আইপ্যাক তামিলনাড়ুতে এম.কে. স্টালিনকে জিতিয়েছিল। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি স্টালিনকে গ্রেফতার করিয়েছেন, কারণ তার গার্লফ্রেন্ড তৃষাকে নিয়ে ভুলভাল কমেন্ট পাস করা হয়েছিল। এবার প্রশান্ত কিশোরকে যতই কিংমেকার বলা হোক না কেন, উনি কিন্তু 2017 সালে কংগ্রেসকে উত্তরপ্রদেশে জেতাতে পারেননি। উত্তরপ্রদেশে কংগ্রেস অনেক বছর ধরে দুর্বল ছিল, তাই সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধেছিল। ইউপি কো এ সাত পছন্দ হ্যায় এই স্লোগানটাকে জনপ্রিয় করা হয়েছিল। অনেক আধুনিক ভাবনা চিন্তা নিয়ে ভোট প্রচার হয়েছিল, কিন্তু তারপরেও কংগ্রেস হেরে যায় এবং বিজেপি জিতে যায়। প্রশান্ত কিশোর এবং তার আইপ্যাকের কাজ ছিল আপনার ক্লাসের অঙ্ক স্যারের মতো। সেই স্যার সবাইকে একই রকম ভাবে অঙ্ক করায়। এবার যে স্টুডেন্ট ভালোভাবে পড়াশোনা করবে, অঙ্ক প্র্যাকটিস করবে, সে ভালো নাম্বার পাবে। যে স্টুডেন্ট প্র্যাকটিস করবে না, সে ফেল করবে। 2021 সালে প্রশান্ত কিশোর আইপ্যাক ছেড়ে দেন, কারণ তিনি নিজের রাজ্য বিহারের জন্য কিছু করতে চেয়েছিলেন। আসলে প্রশান্ত কিশোর নিজের বুদ্ধিমত্তা দিয়ে একটা রাজনৈতিক দলকে জিতিয়ে দিলেও সেই রাজনৈতিক দল ক্ষমতা পাওয়ার পর সাধারণ মানুষের জন্য কাজ করবে কি করবে না, কিভাবে নিজের রাজ্য চালাবে, পলিটিক্যাল আইডিওলজি কি থাকবে, সেসব কোনো কিছুই প্রশান্ত কিশোর নির্ধারণ করতে পারত না। প্রশান্ত কিশোর মহাত্মা গান্ধীর আইডিওলজিতে বিশ্বাসী। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে 2025 সালে কিং মেকার প্রশান্ত কিশোর নিজেই বিহারে হেরে যান। হেরে যাওয়ার কয়েকটা কারণ ছিল। সবাই প্রশান্ত কিশোরকে চিনত, কিন্তু প্রার্থী হিসেবে যাদেরকে দাঁড় করানো হয়েছে তাদেরকে কেউ চিনত না। এই জন্যই তো আমাদের মমতা ব্যানার্জি সব সেলিব্রিটিদেরকে ভোটে দাঁড় করাতেন। আসলে স্থানীয় নির্বাচনে যিনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তার জনপ্রিয়তাটাও ম্যাটার করে ভোটে জেতার ক্ষেত্রে। প্রশান্ত কিশোর গ্রামে গ্রামে ঘুরে প্রচার করেছিলেন, সেখানকার লোকজনের সঙ্গে কথাও বলেছিলেন, কিন্তু ভোটে জেতার জন্য অনেক নেতা লাগে, অনেক কর্মী লাগে,
যারা প্রত্যেকটা বুথে বুথে গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে বিশেষভাবে কথা বলে প্রচার করবে, যেটা জনসুরাজ পার্টির কাছে ছিল না। স্থানীয় লোকজন ভেবেছিলেন জনসুরাজ পার্টিকে ভোট দিলে ভোটটা নষ্ট হবে, কারণ এই দলটা তো আর জিতবে না। এই ব্যাপারটাই 2021 সালের নির্বাচনে ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল। সিপিএম পুরো শূন্য হয়ে গিয়েছিল, কারণ সিপিএম কে সমর্থন করা অনেক মানুষই তখন মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিল, কারণ তারা চায়নি বিজেপি জিতুক। প্রশান্ত কিশোর এসব জাতপাত নিয়ে, ধর্ম নিয়ে ভেদাভেদ করার বদলে শিক্ষা নিয়ে, শিল্প নিয়ে কথা বলতে বেশি পছন্দ করেন। যতই প্রশান্ত কিশোর বলুন জাত থেকে ভোট দেবেন না, কিন্তু বিহারের লোকজন আমার নিজের জাতের লোক বলে কথা, সেই ভেবেই ভোট দিয়েছিল। কিন্তু জানেন, বাকি নেতাদের থেকে প্রশান্ত কিশোর একটা জায়গাতে একদম আলাদা। বাকি নেতারা যখন হেরে গেলে একে অন্যকে দোষ দেয়, সেখানে প্রশান্ত কিশোর দায়িত্ব নিয়ে বলেছেন, আমার নিজের দোষ ছিল, আমি মানুষকে বিশ্বাস করাতে পারিনি, তাই হেরে গিয়েছি। এরকম নেতা হতে গেলে দম লাগে। এদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেলিব্রিটি নেতা মন্ত্রীরা হেরে যাওয়ার পরে মমতা ব্যানার্জিকে দায়ী করেছেন। এখন অবশ্য তারা ভালো তৃণমূল হয়ে গিয়েছেন, তাই শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করছেন। যেই দল 2025-এ হেরে গিয়েছিল, সেই দল 2026-এ জিতলো কিভাবে? দলে কর্মী কম থাকলে সমস্ত বিহারে প্রচার না করে যদি নির্দিষ্ট একটা কেন্দ্রে প্রচার করা হয়, তাহলে জেতার চান্স অনেক বেশি থাকে। রাজনীতিতে ফেস ভ্যালু অনেকটা ম্যাটার করে। যেহেতু প্রশান্ত কিশোরকে সবাই চেনে, সেই কারণে প্রশান্ত কিশোর নিজেই ভোটে দাঁড়ানোতে লোকজন তাকে ভোট দিয়েছে। এখন যদি এমন কোনো প্রার্থীকে দাঁড় করানো হতো যাকে কেউ চেনে না, তাহলে জেতার সম্ভাবনা অতটাও থাকতো না। শিক্ষা, চাকরি, নিজের সন্তানদের কথা ভাবুন, এই বলে প্রচার করেছিলেন। অনেকের প্রশ্ন, ভোটে দাঁড়াতে গেলে তো অনেক টাকা লাগে, তাহলে প্রশান্ত কিশোরের কাছে এত টাকা এলো কিভাবে? 2024 সালেই প্রশান্ত কিশোর নিজে বলেছিলেন কোনো একটা নির্বাচনের জন্য তিনি 100 কোটি টাকা বা তার বেশি চার্জ করবেন। তাছাড়া এত বছর ধরে পলিটিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করে প্রশান্ত কিশোরের কয়েকশো কোটি টাকা ইনকাম করার কথা। বিজেপির কি লেভেলের টাকা আছে আপনারা তো সবই অনুমান করতে পাচ্ছেন। এবার ভাবুন, দুবার বিজেপির হয়ে প্রশান্ত কিশোর কাজ করেছিলেন, তারপর আমাদের বাংলায় কাজ করেছিলেন। বাংলাতে মমতা ব্যানার্জির হয়ে কাজ করতে গিয়ে তো কয়েক কোটি টাকা কামিয়ে নিয়েছেন। অনুমান করা যায় প্রশান্ত কিশোরের যে টাকা পয়সা রয়েছে সবকিছু লিগ্যাল। আমাদের বাকি নেতা মন্ত্রীদের মতো গোপন টাকা নেই। প্রশান্ত কিশোরের ব্যাপারে যে বিষয়গুলো জানলে আপনি হয়তো ইমপ্রেস হয়ে যাবেন, সেগুলো হলো বাকি নেতা মন্ত্রীরা সাধারণত কি করে, জাতপাত নিয়ে ভোট চায়, বা বলে যে আমি রিজার্ভেশন বাড়িয়ে দেব, বা বলে যে এই ধর্মের মানুষজনকে আমি সেফ ফিল করাবো, এসব বলে ভোট নেয়। সেখানে প্রশান্ত কিশোর কিন্তু বারবার বলে গেছেন শিক্ষার প্রয়োজন রয়েছে, ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করতে হবে। এবং তিনি বিভিন্ন ইন্টারভিউতে বলেন গুজরাটে শিল্প হচ্ছে, বিহারে কেন হচ্ছে না? নরেন্দ্র মোদী তো কেবল গুজরাটেই প্রধানমন্ত্রী নন, উনি তো বিহারেরও প্রধানমন্ত্রী। তাহলে যে অপরচুনিটি গুলো তিনি গুজরাটে দিচ্ছেন, সেই অপরচুনিটি গুলো বিহারে কেন দেওয়া হচ্ছে না? কেউ লোন নিতে গেলে ব্যাংকে প্রচুর পার্সেন্টেজে সুদ দিতে হয়, তাই লোকজন লোন নিয়ে ব্যবসা করছে না। এবার যদি কোনো একটা রাজ্যে ব্যবসা না হয়, তাহলে লোকজন চাকরি পাবে কোথা থেকে? প্রশান্ত কিশোর চান বিহারের ছেলেরা বাইরে গিয়ে কাজ না করে বিহারেই কাজ করুক, তারা ব্যবসা করুক। এমনকি উনি কোথাও বলেননি যে বিজেপিকে ভোট দেবেন না, আমাকে ভোট দেবেন, আমি এলে কাজ করব, বিজেপি কাজ করবে না। উনি সবসময় বলেছেন যে দল আপনার জন্য কাজ করবে, আপনার যে আসল দাবি সেই দাবিগুলো মেটাবে, সেই দলকে আপনি ভোট দেবেন। সেটা আমি হলে আমাকে দেবেন, অন্য দলের প্রার্থী হলে তাকে দেবেন। এবার প্রশ্ন হচ্ছে, প্রশান্ত কিশোর কি বিহারের মুখ্যমন্ত্রী হবেন আর পরবর্তীকালে হোমল্যান্ডারকে হারিয়ে দিয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন? অনেকেই প্রশান্ত কিশোরকে বিলি বুচার ভাবছেন, কিন্তু কোনো একটা বিধানসভার আসনে জিতে যাওয়া আর একটা রাজ্যে জিতে যাওয়া দুটো তো একই ব্যাপার নয়। একটা রাজ্যে জিততে গেলে যত কর্মীর প্রয়োজন, যত নেতার প্রয়োজন, যত সংগঠনের প্রয়োজন, কোনো কিছুই জনসুরাজ পার্টির কাছে এই মুহূর্তে নেই। কিন্তু ভবিষ্যতে হবে না এমনটা নয়। মানে প্রশান্ত কিশোরের মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারটা অনেক চ্যালেঞ্জিং, কিন্তু এমন নয় যে কখনোই সম্ভব নয়। বাকিদের তুলনায় প্রশান্ত কিশোর একটু বেশি বয়সেই রাজনীতিতে এসেছেন। এবার একটা সংগঠন তৈরি করে সেটাকে নিজের রাজ্যে জনপ্রিয় করা, ভোটে জেতা, তারপর অন্যান্য রাজ্যে জনপ্রিয় করে তোলা, সেখানে জেতা, তারপর না প্রধানমন্ত্রী। মানে দৌড়টা অনেক লম্বা। এবারে লম্বা দৌড়ে প্রশান্ত কিশোরের জেতার চান্স
অনেক কম। তবে হোমল্যান্ডারকে বিলি বুচার যদি হারিয়ে দিতে পারে, তাহলে প্রশান্ত কিশোরও দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। 1% হলেও চান্স আছে। প্রশান্ত কিশোরের ব্যাপারে আমি নিজেও যে খুব একটা জানতাম তেমনটা নয়। উনি ভোটে জেতার পরই আমি ওনাকে নিয়ে রিসার্চ শুরু করি, পড়াশোনা করি, তারপর অনেক ইন্টারভিউ দেখি। তারপর মনে হলো যে এমন একটা ভিডিও বানানো উচিত যেখানে প্রশান্ত কিশোরের পুরো জার্নিটা আমি শেয়ার করতে পারবো। সব রকম আইডিওলজি কো এক্সিস্ট করতে পারে। যেমন আমি নিজেও মনে করি দেশের উন্নয়নের জন্য সবার আগে শিক্ষার প্রয়োজন। মানে আমাদের দেশের যারা নিরক্ষর রয়েছেন, সই করতে পারেন না, তারা সবাই সই করতে পারবেন। এবং আমাদের দেশে কোনো মানুষ থাকবে না যারা কিনা ক্লাস 4 পর্যন্ত স্কুলে পড়েনি। মানে সবাই স্কুলে যাবে, হতে পারে বেশি দূর পড়াশোনা করেনি, তাহলে সবাই অন্তত কোনো একটা কাগজে কি লেখা রয়েছে সেটা নিজে থেকে পড়তে জানবে। এবার কোনো একটা মানুষ যে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছে, তার মনে হবে আমার বাচ্চাকে অন্তত মাধ্যমিক পাস করাই। এবার যখন সেই বাচ্চা মাধ্যমিক অবধি পড়াশোনা করবে, সে তখন ভাববে আমার বাচ্চাকে আমি গ্রাজুয়েট করব। সমাজে যখন সবাই শিক্ষিত হবে, তখন তারা জাতপাত আর ধর্ম নিয়ে কালচারের বদলে আসল দাবিগুলো সরকারের কাছে জানাতে পারবে। আপনার মাথায় কি উকুন আছে? যদি না থেকে থাকে তাহলে অবশ্যই বিহাইন্ড দ্য ফিল্টার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর কমেন্টে লিখে জানাবেন আপনার মাথায় উকুন নেই।